বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি মেহজাবিন খানম, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। আমরা আরো দুটো বাংলা ক্লাস করেছি এর আগে। প্রথম ক্লাসটা ছিল ভাষার উপর এবং দ্বিতীয় ক্লাসটা ছিল ব্যাকরণের উপর। আজকে আমরা নিব তৃতীয় ক্লাস, যেটি হচ্ছে তোমার ধ্বনি, বর্ণ, অক্ষরের সংজ্ঞা ও শ্রেণী বিভাগ। তো ক্লাসে যাওয়ার আগে আমি একটু জানতে চাচ্ছি যে আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং হচ্ছে আমার স্লাইড গুলো দেখতে পারছো কিনা, কারণ কিছু টেকনিক্যাল ত্রুটি থাকতে পারে। সেজন্য আমি তোমাদের কে কমেন্ট চাইবো, যেন তোমরা কমেন্ট সেকশনে জানাও যে হচ্ছে আমার ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, মানে স্লাইড গুলো দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি এখন তোমাদের কমেন্টস আমি দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে রেসপন্স করার জন্য। ঠিক আছে, আমরা এখন ক্লাসে যাচ্ছি। তো ক্লাসে যাওয়ার আগে আমি হচ্ছে তোমাদের কাছে কিছু মানে রিকোয়েস্ট করব যে তোমরা যারা আমাকে শুনছো, এখানে এটিআই ঢাকা এটিআই স্টুডেন্ট যারা আছো, তোমরা তোমাদের হচ্ছে রোল নাম্বারটা কমেন্ট সেকশনে দিয়ে দিবে। কারণ হচ্ছে জানো যে ক্লাস টেস্ট হবে 30 মার্কসের, যেটাকে ধারাবাহিক বলে, আর 100 মার্কস 120 মার্কস হচ্ছে তোমার সমাপনী পরীক্ষায়। তো এই 30 মার্কস যেটা থাকে ধারাবাহিকে, সেটা 15 15 করে হবে, দুইটা ক্লাস টেস্ট হবে। তো সেইখানে ক্লাস টেস্টটা আমি আমার মতো করে নিব। হতে পারে সেখানে আমি এমসিকিউ রাখবো, বা ছোট একদম শর্ট কোয়েশ্চেন দিব, অথবা হচ্ছে তোমার খুব মানে এক কথায় উত্তর করা যায় এরকম কোনো একটা পার্থক্য দিব। অথবা এমনও হতে পারে আমি ক্লাস টেস্টে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সে কিছু মার্কস রাখতে পারি। সেজন্য আমি চাইবো তোমরা যেন হচ্ছে কমেন্ট সেকশনে ঢাকা এটিআই এর স্টুডেন্ট যারা আছো, তারা যেন তাদের রোল নাম্বারটা দিয়ে দাও। কারণ হচ্ছে ক্লাস শেষে কিন্তু আমি সব কমেন্টস মানে পড়ি যে কার কি ধরনের কোয়েরি আছে, কোথায় সমস্যা হচ্ছে, আমি কিন্তু কমেন্টসটা সবার কমেন্টস পড়ি। তো আমি চাইবো তোমরা তোমাদের রোল নাম্বারটা কমেন্ট সেকশনে দিয়ে দিবে। কারা কারা রেগুলার ক্লাস করছো আমি সেটা দেখতে চাচ্ছি। আর এমনও হতে পারে তোমাদের মোবাইলে ডেটা নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা পরবর্তীতে যখন এই ক্লাসটা শুনবে, কারণ এটা কিন্তু রেকর্ডেড থাকে, তোমরা যখন ক্লাসটা শুনবে তখন তোমরা হচ্ছে এই যে তোমাদের রোল নাম্বারটা কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারো। আর হচ্ছে আমি যে ক্লাসে কিন্তু শুধু বই ভিত্তিক ক্লাস নিচ্ছি না, আমি কিন্তু বইয়ের বাইরেও অনেক কিছু বলছি এবং সেগুলোতে জোরও দিচ্ছি, এবং সেগুলো তোমাদেরকে জিজ্ঞেসও করছি। ওগুলা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এমসিকিউ হচ্ছে তোমার ক্লাস টেস্টেও আসতে পারে, সমাপনীতেও আসতে পারে। সেক্ষেত্রে তোমরা ক্লাসটা ভালো করে শুনবে। তো চাইলে তোমরা শেয়ারও করে রাখতে পারো, যেন পরবর্তীতে শুনতে তোমাদের মানে খুব সহজেই যেন তোমরা লেকচারটা পেয়ে যাও। ঠিক আছে, এখন লেকচারে ঢোকার আগে দেখো আজকে আমরা কি কি শিখবো। আজকে আমরা শিখবো হচ্ছে ধ্বনি, বর্ণ, ধ্বনির শ্রেণীবিভাগ, অক্ষর ও অক্ষরের শ্রেণীবিভাগ, বর্ণমালা ও বর্ণের শ্রেণীবিভাগ,
কার এবং স্বরবর্ণের উচ্চারণ স্থান। এই ক্লাসটা কিন্তু মানে এই লেকচারটা এই তৃতীয় অধ্যায়টা কিন্তু অনেক বড়। এই আমি আজকে জাস্ট এই 6টা টপিক আলোচনা করব। এছাড়াও কিন্তু আরো অনেক আছে, যেমন ব্যঞ্জন বর্ণের শ্রেণীবিভাগ আছে এবং সেখানে ডিটেইলে অনেক কিছু আছে। ওই ক্লাসটা আমি পরবর্তী ক্লাসে নিব, যেটা যদি আমি ভুল না করি সেটা বুধবারে সেদিন আমি এই লেকচারের বাকিটুকু পড়াবো, মানে এই অধ্যায়ের বাকিটুকু পড়াবো। আজকে আমরা এই 6টা চ্যাপ্টার মানে এই 6টা টপিক পড়বো, ঠিক আছে? তো এখন 12টা বাজে, তোমরা অলরেডি 2টা ক্লাস করেছো। তারপরেও বাংলা ক্লাস আমি মজা করে নেওয়ার চেষ্টা করব। আমরা মানে মানে কথা বলতে বলতে আমরা কিছু জিনিস শিখবো। আশা করি তোমাদের খুব বেশি একটা লোড হবে না, ঠিক আছে? তো আসো প্রথমেই আমরা আসি ধ্বনি। তোমরা অনেকেই সেদিন রেসপন্স করেছো ধ্বনি এবং বর্ণ। আশা করি তোমরা অনেকেই ভালো বুঝতে পেরেছো যারা আমার ক্লাসে ছিলে। ধ্বনি এবং বর্ণের মানে এক কথায় আমি বুঝিয়েছি। ধ্বনি হচ্ছে তোমার যখন একটা মানে যখন একটা ধ্বনি একটা অক্ষর আমরা উচ্চারণ করি সেটাই হচ্ছে ধ্বনি, আর যখন আমরা সেটা লিখে প্রকাশ করি সেটা হচ্ছে বর্ণ। এই যে দেখো তোমাদের বইয়ে যেটা আছে, ধ্বনির সংজ্ঞাটা এইভাবে বলেছে: ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আমি কিন্তু আমি কিন্তু সেকেন্ড ক্লাসে বলেছিলাম যে ভাষার মৌলিক উপাদান বা ভাষার উপাদান হচ্ছে ধ্বনি, ঠিক আছে? বাক্যের উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি, এবং বাক্যের ক্ষুদ্রতম একক বলো বা বাক্যের উপাদান বলো, সেটা কিন্তু ধ্বনি। বাক্যের উপাদান ধ্বনি এবং বাক্যের উপকরণ হচ্ছে তোমার শব্দ। এটা কিন্তু আমি সেকেন্ড ক্লাসে বলেছিলাম এবং তোমরা অনেকেই ভালো রেসপন্স করেছো। যে আমার মনে হয় না এটা নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন আছে। বাক্যের উপাদান ধ্বনি এবং বাক্যের উপকরণ কিন্তু শব্দ। এটা কিন্তু আমি পরীক্ষায় দিব, যদি এমসিকিউ নেই অবশ্যই আমি এটা পরীক্ষায় দিব, ঠিক আছে? এবং উপাদান এবং উপকরণের পার্থক্য আমি বুঝিয়েছিলাম গত ক্লাসে। উপাদানটা ছিল তোমার ফিক্সড, ঠিক আছে? আমরা কিন্তু একটু রিভিউ করছি, ঠিক আছে? কারণ অনেকেই হচ্ছে তোমরা হয়তো সেকেন্ড ক্লাসে ছিলে না, তাই আমি কিন্তু একটু রিভিউ করছি, যেহেতু ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। এবং এগুলো যে তোমাদের শুধুমাত্র পরীক্ষায় আসবে তা না, মানে তোমাদের ক্লাস টেস্ট বা তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টারে আসবে তা না, এটা কিন্তু তোমাদের পরবর্তীতেও লাগবে। যেমন ধরো বিএডিসি পরীক্ষা কিংবা তোমার উপসহকারী কৃষি অফিসারের পরীক্ষা, ওগুলোতেও কিন্তু তোমাদের এই বিষয়গুলো লাগবে, ঠিক আছে? আমি সেই বিষয়গুলোর উপর জোর দিচ্ছি যেটা হচ্ছে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? এখন সাহিত্য পড়াতে পারি, কিন্তু সাহিত্য মনে হয় না তোমাদের খুব একটা কাজে লাগবে। তো আমি এইভাবে পড়াচ্ছি যেন তোমাদের পরবর্তীতেও সেটা কাজে লাগে, ঠিক আছে? ভাষার উপাদান ধ্বনি, বাক্যের উপাদান ধ্বনি, আর হচ্ছে বাক্যের উপকরণ কিন্তু শব্দ। আর উপাদানটা হচ্ছে ফিক্সড, উপকরণটা ফিক্সড না। যেমন আমি সেদিন বলেছিলাম, খুব সহজ একটা মানে তোমাদের বোঝার জন্য বলেছিলাম, ধরো আমরা চাল দিয়ে খিচুড়ি, পায়েস বা পোলাও এগুলো রান্না করি। এখন এই ক্ষেত্রে চালটা কিন্তু ফিক্সড, মানে তোমার চাল লাগবেই। এক্ষেত্রে কিন্তু তোমার চাউলটা হচ্ছে তোমার উপাদান, ঠিক আছে? চাউলটা হচ্ছে তোমার উপাদান। আর তুমি যে পায়েস, ফিরনি বা পোলাও রান্না করছো সেগুলো হচ্ছে উপকরণ, ঠিক আছে? তো এটা যদি মনে রাখো, আশা করি তোমাদের উপাদান আর উপকরণে কোনো ধরনের ভুল হবে না। এক্ষেত্রে উপাদানটা হচ্ছে ধ্বনি, কারণ ধ্বনি ছাড়া কোনো কিছুই আমরা করতে পারবো না, কোনো শব্দ তৈরি করতে পারবো না কিংবা কোনো কথাও বলতে পারবো না। এই যে অ, আ, ব, ই, ট এগুলো সবই হচ্ছে ধ্বনি। এটা আমরা যখন উচ্চারণ করি সেটা হয় ধ্বনি, আর যখন আমরা লিখে প্রকাশ করি তখন সেটা হয়ে যায় বর্ণ, ঠিক আছে? তোমাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই আমাদের ধ্বনি গেল, এরপর আসি বর্ণ। তো বর্ণটা তোমরা সবাই জানো, তারপরেও আবার বলছি, ধ্বনির লিখিত রূপ বা প্রতীককে বর্ণ বলা হয়। যেমন একটু আগে আমি বলেছিলাম তোমার অ, আ, ব, ই, ট এগুলা ধ্বনি, কিন্তু এটাকে যখন আমরা লিখে প্রকাশ করব, অ, আ, ক, খ ইত্যাদি, এগুলোই হচ্ছে বর্ণ। তো এবার আসি, তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব। পার্থক্য কি? তো আশা করি তোমরা সবাই পারবে, তারপরেও আমি কিছু জিস্ট পার্থক্য বলে দিচ্ছি। যেমন তুমি যদি ধ্বনি এবং বর্ণের পার্থক্য লিখো, তুমি 1 নম্বরে পয়েন্টসে এটা লিখতে পারো
ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি এবং ধ্বনি নির্দেশক প্রতীক হচ্ছে বর্ণ। ঠিক আছে, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আর সেই ক্ষেত্রে তুমি 1 নাম্বার পয়েন্টে যদি ধ্বনির সংজ্ঞা এটা দাও, সেক্ষেত্রে তুমি 1 নাম্বার পয়েন্টে বর্ণের সংজ্ঞা এটা দিতে পারো, ধ্বনি নির্দেশক প্রতীক হচ্ছে বর্ণ। আর তুমি 2 নাম্বার পয়েন্টে ধ্বনিতে এটা লিখতে পারো, বর্ণের উচ্চারিত রূপ হচ্ছে ধ্বনি। ঠিক আছে, বর্ণের উচ্চারিত রূপ হচ্ছে ধ্বনি। সেক্ষেত্রে বর্ণের পার্থক্য তুমি এটা লিখতে পারো, ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। ঠিক আছে, বর্ণের উচ্চারিত রূপ ধ্বনি এবং ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। তো 3 নাম্বারে পার্থক্যের 3 নাম্বার পয়েন্টে তুমি এটা লিখতে পারো, উদাহরণস্বরূপ তুমি দেখাতে পারো অ, আ, ক, খ ইত্যাদির উচ্চারিত রূপ হচ্ছে ধ্বনি। ঠিক আছে, উদাহরণস্বরূপ লিখতে পারো অ, আ, ক, খ ইত্যাদির উচ্চারিত রূপ হচ্ছে ধ্বনি। আর সেক্ষেত্রে বর্ণের উদাহরণস্বরূপ তুমি দিতে পারো অ, আ, ক, খ ইত্যাদির লিখিত রূপ হচ্ছে বর্ণ। ঠিক আছে, এখন আমি কিন্তু চাইলেই এই পার্থক্যটা আমি তোমাদেরকে এখানে লিখে করে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে এটা দেখাইনি, কারণ আমি এটা থেকে বুঝতে পারবো যে কারা তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করছো। এবং আমি কিন্তু এটা পরীক্ষায় দিব, আমি কিন্তু এই প্রশ্নটা বলে দিলাম, কারণ হচ্ছে যারা পরীক্ষায় এটা লিখতে পারবে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসে রেগুলার ছিলে এবং ক্লাস লেকচার ফলো করেছো। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ রইলো, ধ্বনি ও বর্ণ কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কি। এবার আসি তোমার ধ্বনির প্রকার ভেদে। ধ্বনির প্রকার ভেদ এগুলা তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছো, তো তারপরেও আমরা আবার পড়ছি, কারণ তো তোমাদের হয়তো বুঝতেও খুব সুবিধা হবে, যেহেতু এটা আমরা মানে এই শব্দগুলো আমাদের কাছে একদমই নতুন না, এগুলো আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, তারপরেও একটু ঝালাই হচ্ছে, ঝালাই আমাদের সবারই ঝালাই হচ্ছে। তো ধ্বনি প্রকার ভেদে ধ্বনি হচ্ছে 2 প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তো স্বরধ্বনিকে আমরা ভাগ করতে পারি হ্রস্বর এবং দীর্ঘস্বর। এছাড়াও কিন্তু ভাগ করা যায় মৌলিক স্বর। ধ্বনি 2 প্রকার, প্রথমত স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তারপরে তোমার স্বরধ্বনিটাকে আবার উচ্চারণ অনুযায়ী 2 ভাগে ভাগ করা যায়, হ্রস্বর এবং দীর্ঘস্বর। এবং এছাড়াও মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি এই দুটোতেও একটা ভাগে ভাগ করা যায়। এছাড়া আর ব্যঞ্জন ধ্বনি তো আছেই, ব্যঞ্জন ধ্বনির যে সম্পর্কিত ডিটেল আমরা হয়তো পরবর্তী ক্লাসে পড়বো, আর যদি সময় থাকে সেক্ষেত্রে আজকেই করব। তো দেখো, এখন আমরা এইগুলো ডিটেইলে যাওয়ার আগে আমরা জেনে নেই স্বরধ্বনিটা কাকে বলে। তোমরা সবাই জানো, তারপরেও আরেকটু ঝালাই করে নাও। এই যে স্বরধ্বনি, তোমাদের বইয়ে এভাবে দেওয়া আছে, যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরে কোথাও বাধা পায় না, তাদেরকেই স্বরধ্বনি বলে। যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরে কোথাও বাধা পায় না, তাদেরকেই স্বরধ্বনি বলে। এছাড়াও এভাবেও বলা যায়, যে সকল ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া স্বয়ংসম্পূর্ণভাবে স্পষ্ট উচ্চারিত হয়, তাদেরকেই স্বরধ্বনি বলে। অর্থাৎ স্বরধ্বনি উচ্চারণ করার জন্য তোমার অন্য কোনো ধ্বনির প্রয়োজন পড়বে না, তারা নিজেরাই উচ্চারিত হতে পারে। এবং যখন আমরা স্বরধ্বনিটা উচ্চারণ করব, তখন হচ্ছে ফুসফুস তাড়িত যে বাতাসটা বের হয়ে আসে, সেটা হচ্ছে মুখ বিবরের কোথাও সেটা আটকাবে না, এটা নিজেই উচ্চারিত হতে পারবে। যেমন তোমরা যদি অ, আ, ই বলো, দেখবা যে মুখ বিবরে কোথাও এটা আটকাচ্ছে না, তোমরা মানে খুব সহজেই আমরা এটা উচ্চারণ করতে পারি। তো দেখো, এখন হচ্ছে বাংলার স্বরধ্বনিগুলোকে উচ্চারণ অনুযায়ী 2 ভাগে ভাগ করা যায়, যথা হ্রস্বর
এবং দীর্ঘস্বর। এখন এখানে রস্বর কোনগুলাকে বলবো? যেগুলা উচ্চারণ করতে অল্প সময় লাগে সেগুলাকে আমরা রস্বর বলবো। তো স্বাভাবিকভাবেই উল্টোটা হবে দীর্ঘস্বর। রস্বরে যেহেতু অল্প সময় লাগছে, তো দীর্ঘস্বরে কি হবে? অপেক্ষাকৃত বেশি সময় লাগবে। তো এখন রস্বরের আমরা উদাহরণস্বরূপ দেখি। রস্বরের উদাহরণ হচ্ছে অ, ই, উ, ঋ ইত্যাদি। এগুলো হচ্ছে রস্বর। এগুলো উচ্চারণ করতে কম সময় লাগছে। দেখো অ, ই, এটাকে আমরা অনেক সময় বলিও রস ই, রস ই, ঠিক আছে? তো এটা বোঝাই যাচ্ছে। তারপর ওটাকে বলি কি আমরা? উকে বলি কিন্তু আমরা রস উ, ঠিক আছে? তো বোঝাই যাচ্ছে এগুলো রস বলেই আগে রস ই কিংবা রস উ বলি। অ, ই, উ, ঋ এগুলো হচ্ছে রস্বর। আর এই দীর্ঘস্বর হচ্ছে তোমার আ, তারপর যেটাকে ই, উ, ওই, ও, এগুলো হচ্ছে রস্বর। দেখো আমরা ই কে কিন্তু আমরা দীর্ঘ ই বলি। তারপর হচ্ছে উ কেও কিন্তু এই দীর্ঘ উ বলি। তো এগুলো হচ্ছে তোমার দীর্ঘস্বর। তো বাংলা স্বরধ্বনিগুলোকে আবারও দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি করছি আমরা ভাঙার উপর। যেই স্বরধ্বনিগুলোকে ভাঙা যায় না সেগুলাকে মৌলিক স্বরধ্বনি বলছি, এবং যেই স্বরধ্বনিগুলোকে আমরা ভাঙতে পারছি সেগুলোকে আমরা যৌগিক স্বরধ্বনি বলছি। দেখো বই এইভাবে দেয়া আছে, যে স্বরধ্বনিগুলোকে আর বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে। অর্থাৎ যে স্বরধ্বনিগুলোকে আর ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না, সেগুলোকেই আমরা মৌলিক স্বরধ্বনি বলি। এই মৌলিক স্বরধ্বনিকে ভাঙলে আমরা অন্য কোনো স্বরধ্বনি পাই না। দেখো মৌলিক স্বরধ্বনি 7টা আছে, যেমন তোমার অ, আ, ই, উ, এ, এ, উ ইত্যাদি। এখানে দেখো তোমরা একটা নতুন জিনিস হয়তো দেখছো, তোমরা আগেও দেখেছো। তো এটা হচ্ছে এ। এই এটা কিন্তু আমরা এর কিন্তু সেরকম একটা ব্যবহার নেই, এবং স্বরবর্ণেও কিন্তু আমরা এই এটা এটা লিখি না। এটা আমরা লিখি না সাধারণত, কিন্তু কিছু কিছু শব্দে এই এটা ব্যবহৃত হয়। যেমন ধরো যদি আমি একটা শব্দের উদাহরণ দিই, যেমন হচ্ছে তোমার ন্যায়। ন্যায় যদি লিখি সেই ক্ষেত্রে কিন্তু এই জফলা আকারটা আসে, এই জফলা আকারটা আসে। ন্যায়, ন্যায়ের বানানটা কি? দন্ত ন, জফলা আকার, অন্তঃস ও, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু এই 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 যে এই ধ্বনিটা কিন্তু সেই ক্ষেত্রে আসে, ধ্বনি বা বর্ণটা সেই ক্ষেত্রে আসে। তো যদিও এটার ব্যবহার তেমন একটা নেই, কিন্তু আমরা এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আর এই এটা ভাঙলেও কিন্তু আমরা অন্য কোনো স্বরধ্বনি পাবো না। এবার আসি তোমার যৌগিক স্বরধ্বনিতে। দেখো যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুইটা, এটাকে ভাঙলে আমরা আরেকটা স্বরধ্বনি পাই। এই যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় দুটো স্বরধ্বনির প্রয়োজন হয় তাকেই হচ্ছে আমরা যৌগিক স্বরধ্বনি বলি। যৌগিক স্বরধ্বনিকে অনেক সময় তোমার সন্ধিক্ষর অথবা দ্বিস্বরও বলা হয়। যেমন হচ্ছে ওই, ওইকে যদি তুমি ভাঙো দেখবা অ প্লাস ই পাওয়া যাচ্ছে, এবং ও কে যদি আমরা ভাঙি অ প্লাস উ, এগুলো পাওয়া যাচ্ছে। অর্থাৎ দুটো মৌলিক স্বরধ্বনি নিয়ে হচ্ছে গঠিত। দেখো এইটাও মৌলিক স্বরধ্বনি, অটাও মৌলিক স্বরধ্বনি, এবং ইটাও কিন্তু মৌলিক স্বরধ্বনি। এই অ এবং ই দুইটা মৌলিক স্বরধ্বনি নিয়ে হচ্ছে ও। এবং দেখো এই অটাও মৌলিক স্বরধ্বনি এবং উটাও মৌলিক স্বরধ্বনি। এই অ এবং উ নিয়ে গঠিত হচ্ছে ও। অর্থাৎ এটা একটা মানে যৌগিক পদার্থের মতো, ঠিক আছে? এটা একটা যৌগিক পদার্থের মতো। যেমন হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুটো নিয়ে কি হয়? পানি। তো পানি কিন্তু একটা যৌগিক পদার্থ। হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটি মৌলিক পদার্থ। তো দুইটা মৌলিক পদার্থ নিয়ে যেরকম তোমার পানি গঠিত হয়, ঠিক সেরকম এটাও একটা যৌগিক স্বরধ্বনিটাও একটা যৌগিক পদার্থের মতো। অ এবং উ নিয়ে এখানে ও গঠিত হয়েছে। তো দেখো এখানে কিন্তু তোমরা কি পাচ্ছ না? রিটা পাচ্ছ না। তো অ, আ, ই, দীর্ঘ ই, দীর্ঘ ইও কিন্তু তোমার ই প্লাস ই, দুটা ই নিয়ে, দুটা ই প্লাস ই মানে দুটা ই নিয়ে হচ্ছে দীর্ঘ ই গঠিত। তো সেটাকেও আমরা যৌগিক স্বরধ্বনি বলতে পারি। তো উটা পেয়েছো, এবং দীর্ঘ উ, দীর্ঘ উটা কিন্তু ভাঙলে আমরা পাই উ
প্লাস উ, অর্থাৎ দীর্ঘ উটাও যৌগিক স্বরধ্বনি। তারপর এ পেয়েছো, এখানে ওই পেয়েছো যেটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তারপর উ আছে এখানে, ও আছে এখানে। একটা স্বরধ্বনি নেই যেটা হচ্ছে রি। তো এখন রিটা কি? রিটা হচ্ছে তোমার মিশ্র স্বরধ্বনি। এটা না মৌলিক স্বরধ্বনি, না যৌগিক স্বরধ্বনি। এখন কেন রিটা মিশ্র স্বরধ্বনি? মিশ্র ধ্বনি। রিটা হচ্ছে মিশ্র ধ্বনি, মিশ্র স্বরধ্বনি না। রিটা হচ্ছে মিশ্র ধ্বনি। কেন এটা মিশ্র ধ্বনি? কারণ রিটাকে ভাঙলে আমরা কি পাই? রিকে ভাঙলে আমরা পাই র প্লাস ই, অর্থাৎ র। র হচ্ছে তোমার কনসোনেন্ট, মানে হচ্ছে তোমার ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি। রটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এবং ইটা হচ্ছে তোমার ভাওয়েল বা হচ্ছে স্বরধ্বনি। রি কে ভাঙলে আমরা পাই র প্লাস ই, অর্থাৎ আমরা একটা ব্যঞ্জন ধ্বনি পাচ্ছি এবং একটা স্বরধ্বনি পাচ্ছি, যা কোনোটিতেই পড়ছে না। এ দেখো, যদিও আমরা ও কে ভাঙলে অ প্লাস ই পাচ্ছি, এটা কিন্তু তোমার দুইটাই স্বরধ্বনি। কিন্তু রি কে ভাঙলে আমরা পাচ্ছি কি? র প্লাস ই পাচ্ছি। র কিন্তু তোমার ব্যঞ্জন ধ্বনি এবং ই কিন্তু হচ্ছে তোমার স্বরধ্বনি। যার ফলে রিটা হচ্ছে একটা মিশ্র পদার্থ। এটা কোনোটাতেই ফেলা যায় না। না এটা স্বরধ্বনিতে ফেলতে পারছি, না না আমরা ব্যঞ্জন ধ্বনিতে ফেলতে পারছি। তাই রিটা হচ্ছে একটা মিশ্র পদার্থ। আর এই রিটা আসছে কোথা থেকে? রি এর ব্যবহার কিন্তু না করলেও চলে। রিটা কিন্তু আমরা ব্যবহার না করলেও চলতে পারি। কিন্তু হয়েছে কি, মানে এইটা রিটা এসেছে তোমার সংস্কৃত ব্যাকরণের স্বরধ্বনি। এটা রিটা তোমার সংস্কৃত ব্যাকরণের স্বরধ্বনি হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু বাংলা ভাষার এমন কিছু শব্দ, মানে এমন ভাবে রি এর সাথে জুড়ে গেছে যে এটাকে বাদ দিয়ে ওই শব্দগুলোর অস্তিত্বই আমরা কল্পনা করতে পারি না। যেমন ধরো, তুমি যদি চিন্তা করো ঋণ, রি এবং মূর্ধন্য ঋণ। তো এই ঋণকে যদি আমি লিখি র রসিকার মূর্ধন্য, তোমরা মানে মানে এটা দেখতেই কেমন লাগবে? মানে এটা আমাদের কাছে একদমই গ্রহণযোগ্য হবে না। সেই ক্ষেত্রে এই জন্য মানে রিটা এমন ভাবে এই ধরনের কিছু শব্দে জুড়ে গেছে যে রিটাকে আমরা বাদ দিতে পারছি না। তো পরবর্তী স্লাইডে আসি। এখানে তোমাদের বাড়ির কাজ আছে। বাড়ির কাজ হচ্ছে তোমাদের বাংলা স্বরধ্বনির শ্রেণী বিভাগ করো। আশা করি তো এটা তোমরা সবাই করবে এবং কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। বাংলা স্বরধ্বনি শ্রেণী বিভাগের ক্ষেত্রে তোমরা এভাবে উত্তর করবে। এই যে বাংলা স্বরধ্বনি, এই যে স্বরধ্বনিকে তোমরা রস্বর এবং দীর্ঘস্বর এভাবে ভাগ করতে পারি। এবং হচ্ছে মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি এভাবে ভাগ করতে পারি। এই দুই ভাগে ভাগ করা যায়। প্রথমে উচ্চারণ অনুযায়ী আমরা ভাগ করছি বাংলা স্বরধ্বনি শ্রেণী বিভাগ। তোমরা দুই ভাগে ভাগ করা যায়। প্রথমে স্বরধ্বনির সংজ্ঞাটা দিতে পারো। তারপর বাংলা স্বরধ্বনি তোমার উচ্চারণ অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, হ্রস্বর এবং দীর্ঘস্বর। এবং এছাড়াও হ্রস্বর এবং দীর্ঘস্বর ছাড়াও আরো দুই ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে তোমার মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি। যদি 1 কি 2 মার্কসের উত্তর করতে হয় সেক্ষেত্রে এতটুকু লিখলেই হবে। আর যদি তোমার বড় প্রশ্ন হয় বা 5-এর মতো প্রশ্ন থাকে সেক্ষেত্রে সবগুলো একটু ডিটেইলে লিখতে হবে। এবার আসি ব্যঞ্জন ধ্বনি, যেটা হচ্ছে আমরা কি করছি, ধ্বনির প্রকারভেদ করছি, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। এই দেখো, আমরা কিন্তু ধ্বনির প্রকারভেদ করছি, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। ফ্লো কিন্তু হারানো যাবে না। মানে আমরা কি পড়ছি, কোথা থেকে পড়ছি, মানে কিসের আন্ডারে এগুলা পড়ছি, এই ফ্লোটা মনে রাখতে হবে। আমরা কিন্তু ধ্বনিতে আছি, ধ্বনি, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনিটা সব শেষ করেছি, হ্রস্ব দীর্ঘস্বর মৌলিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি এগুলো সব শেষ করেছি। এবার স্বরধ্বনি শেষ, এবার আমরা আসলাম ব্যঞ্জন ধ্বনিতে। এই দেখো, প্রথমে ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাটা আমরা বলবো। ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাতে কি আছে? ব্যঞ্জন ধ্বনিটা হচ্ছে আসলে এটা উচ্চারণের সময় বাধা প্রাপ্ত হয়। স্বরধ্বনিটাতে কি ছিল? উচ্চারণের সময় বাধা প্রাপ্ত হয় না। দেখো ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাতে কি বলেছি। ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাতে বলা হয়েছে যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরে কোথাও না কোথাও বাধা পায় তাদেরকেই ব্যঞ্জন ধ্বনি বলে। ইংলিশে যেটাকে বলা হয় কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে। আর স্বরধ্বনিটাকে বলা হয় ভাওয়েল সাউন্ড। তো
এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, যে ধ্বনি স্বয়ং স্পষ্ট উচ্চারিত হতে পারে না, উচ্চারণে স্বরধ্বনি সাহায্য নিতে হয়, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন হচ্ছে দেখো, ক, খ, ট, ত, প, ফ ইত্যাদি। তো দেখো, ক যদি উচ্চারণ করো, ক, ক যোগ অ, ক, লাস্টে কিন্তু শেষে কিন্তু একটা অ উচ্চারণ হচ্ছে, অর্থাৎ ক, ক যোগ অ হচ্ছে তোমার ক। তারপর দেখো খ, খ শেষে কিন্তু একটা অ উচ্চারিত হচ্ছে, খ যোগ অ, খ। তারপর ট, ট যোগ অ এরকম উচ্চারিত হচ্ছে, অর্থাৎ এটি স্বয়ং স্পষ্টভাবে উচ্চারিত হতে পারছে না। উচ্চারণের জন্য কিন্তু আমাদেরকে স্বরধ্বনির সাহায্য নিতে হচ্ছে, সেজন্য এটাকে আমরা এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আর এই যে দেখো, এই ক্ষেত্রে এই এই সংজ্ঞাটা যে তোমরা দিয়েছো, তো এইটা কেন? ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরে কোথাও না কোথাও বাধা পায়। এবার আমরা দেখি যে তুমি যদি ট উচ্চারণ করো, দেখো কোথায় বাধা পায়। উচ্চারণ করো ট, দেখবা কি উচ্চারণের সময় জিহ্বার সাথে মাড়ির কিন্তু একটি সংঘর্ষ হচ্ছে। ট যদি উচ্চারণ করো, দেখবা তোমরা উচ্চারণের সময় জিহ্বার সাথে তোমার মাড়ির একটি সংঘর্ষ হচ্ছে যখন আমরা টটা উচ্চারণ করতে যাই। অর্থাৎ ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরে কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হচ্ছে, টটা বাধা প্রাপ্ত হচ্ছে জিহ্বার সাথে। ঠিক আছে? তারপর তোমরা ত উচ্চারণ করতে যাও, দেখবা দাঁতের সাথে জিহ্বার একটি সংঘর্ষ হচ্ছে, দাঁতের সাথে জিহ্বার সংঘর্ষ হচ্ছে, অর্থাৎ দাঁতের সাথে জিহ্বার এইখানে বাধা প্রাপ্ত হচ্ছে যখন আমরা ত উচ্চারিত করতে যাচ্ছি। তারপর যখন তোমরা প উচ্চারণ করবে, প দেখো উচ্চারণ করে দেখো, প যখন উচ্চারণ করবে, দেখবে ফুসফুস থেকে বাতাস যখন বাইরে বেরিয়ে আসছে তখন ঠোঁটের সাথে সংঘর্ষ হচ্ছে। এখানে ফুসফুস তাড়িত বাতাসটা ঠোঁটের সাথে সংঘর্ষ হচ্ছে, প বা ফ। যখন ফটা দাঁতের সাথে সংঘর্ষ হচ্ছে আর পটা সংঘর্ষ হচ্ছে ঠোঁটের সাথে। তো তোমাদের বাড়ির কাজ থাকবে, এক্ষেত্রে বাড়ির কাজ থাকবে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, উদাহরণ দাও। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, উদাহরণ দাও, এটা থাকবে তোমাদের বাড়ির কাজ। আর আরেকটা বাড়ির কাজ থাকবে, ধ্বনি প্রধানত কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। একটু আগে তোমাদেরকে আমি যে বাড়ির কাজটা দিয়েছি, বাংলা স্বরধ্বনি শ্রেণী বিভাগ করো, এটার উত্তর করার পর এতটুকু উত্তর করবা ব্যঞ্জন ধ্বনি, তাহলেই কিন্তু তোমার এটার উত্তরটা চলে আসবে। ধ্বনি প্রধানত কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। একটু আগে ধ্বনির স্বরধ্বনির শ্রেণী বিভাগে শুধু স্বরধ্বনিটা করেছো, আর যখন ধ্বনিটা বলবে তখন স্বরধ্বনিও বলতে হবে, ব্যঞ্জন ধ্বনিটাও বলতে হবে। আচ্ছা, তোমরা হচ্ছে কমেন্টস করার জন্য, মানে রোল নাম্বার দেওয়ার জন্য, মানে মার্কস এর কথা শুনলেই তো আমরা আসলে মানে হয়ে যায়। এখানে তোমরা মার্কস পাওয়ার, মানে আমি যে বললাম যে ক্লাস টেস্টে তোমার অ্যাটেন্ডেন্স এর উপরেও মার্কস থাকবে, তো সেই জন্য কিন্তু তোমরা অ্যাটেন্ডেন্স নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছো, রোল নাম্বার লেখার জন্য ব্যস্ত হয়ে গিয়েছো। তোমরা ক্লাসটাকে মনোযোগ দিয়ে করো, তোমরা অ্যাটেন্ডেন্স ধীরে সুস্থে পরে দিতে পারো, কোনো সমস্যা নেই, তোমরা ক্লাসে মনোযোগী হও। আচ্ছা, এরপরে আসি আমরা বাংলা বর্ণমালা, যেটাকে বর্ণমালা ইংলিশে অ্যালফাবেট বলে। দেখো বর্ণমালাতে কি সংজ্ঞা দেওয়া হয়েছে, যে কোনো ভাষার ধ্বনির লিখিত বর্ণ সমষ্টিকে সে ভাষার বর্ণমালা বলে। এক্ষেত্রে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ভাষা বিজ্ঞানী যিনি, উনি একটি সংজ্ঞা দিয়েছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, কোন ভাষার লিখিত যে সকল ধ্বনি দ্যোতক চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোর সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বলে। এবং এটা আমি প্রথম ক্লাসে বলেছি, ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উদ্ভব। বাংলা লিপি, আমরা আমাদের যে বাংলা লিপি আছে, অ থেকে চন্দ্রবিন্দু 50টি, এই 50টি এসেছে তোমার ব্রাহ্মী লিপি থেকে। তো বাংলা বর্ণমালার কিন্তু মোট বর্ণ সংখ্যা 50টি, এটা তোমরা সবাই জানো। স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ আছে 39টি। তো স্বরবর্ণ 11টি। তো প্রথমেই আমি তোমাদেরকে একটা জিনিস সংশোধন করে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি স্বরয়, সরায়া, তো এটা কিন্তু হবে না। এটা হচ্ছে অ, আ, ই, 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 উ, উ, রি, এ,
ওই, উ, ও এভাবে বলতে হবে। আমরা অনেক সময় বলি স্বরয়, সরায়া, এটা কিন্তু হবে না। এটা স্বরধ্বনি থেকে আমরা বলছি, স্বরধ্বনি অর্থাৎ স্বরবর্ণ, যেহেতু লিখে প্রকাশ করছি স্বরবর্ণ, তো স্বরবর্ণ বলে আমরা এই স্বরবর্ণের স্বরটা বলি অনেক সময়, স্বর অ, স্বর আ। তো এইটা বলা যাবে না। এটা যদি আমরা বলি তাহলে তো আমরা ক কেও বলতে পারি যে ব্যঞ্জন ক, ব্যঞ্জন খ, এটা তো না, তাই না? আমরা তো ক খ এর ক্ষেত্রে এটা বলি না, ব্যঞ্জন ক ব্যঞ্জন খ এটা কিন্তু আমরা বলি না। তো আমরা শুদ্ধভাবে আমাদের বর্ণমালা বলার চেষ্টা করব, ঠিক আছে? তো এটা আমাদের জানতে হবে। আমরা অ, আ, ই, ই এভাবে বলবো, যেভাবে আমরা ক, খ, গ, ঘ বলি ঠিক সেভাবে। তো দেখো এগুলো হচ্ছে বর্ণমালা, তোমরা সবাই জানো স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত, এবং ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। আচ্ছা, তোমাদের উচ্চারণে আমি আরেকটা সংশোধন করে দেই, যেটা আমরা সাধারণত বলি। যেমন আমরা র কি কি বলি, র কি, এই যে র কে আমরা কি বলি, বয় শূন্য র বলি, অনেক সময় বয় শূন্য র বলি। তারপর তারপর র কে, এই যে ঢয় বিন্দু র কে আমরা অনেক সময় কি বলি, এই যে ঢয় বিন্দু র কে বলি আমরা এই যে ঢয় শূন্য র। তারপর হচ্ছে ডয় বিন্দু র কে আমরা অনেক সময় বলি ডয় শূন্য র। ঠিক আছে, এটা কিন্তু না, এটা কিন্তু হচ্ছে তোমার বিন্দু। ঠিক আছে, এই রয়ে বিন্দু র, এটা হবে রয়ে বিন্দু র, এটা কিন্তু রয়ে রয় বয় শূন্য র না, এটা বয়ে বিন্দু র, বয়ে শূন্য র না। বয়ে বিন্দু র কেন, দেখো বিন্দু হচ্ছে, এই দেখো বিন্দুতে কিন্তু কোনো ফাঁকা স্থান থাকে না। তুমি যখন একটা শূন্য লিখবে, শূন্যর কিন্তু মাঝখানে ফাঁকা স্থান থাকে, সেটা হচ্ছে শূন্য। আর এখানে যেটা, সেটা হচ্ছে তোমার বিন্দু। ঠিক আছে, এই রয়ের নিচে যে ফোঁটাটা দেখতে পাচ্ছ এটা শূন্য নয়, এটা হচ্ছে বিন্দু। এটা হবে তোমার রয়ে বয়ে বিন্দু র, এটা বয় শূন্য র না। ঠিক আছে, আশা করি তোমরা এরপর থেকে সঠিক উচ্চারণ করবে। তো এবার আসি বর্ণের মাত্রাতে। বর্ণের মাত্রা তোমরা সবাই জানো, স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মাথার উপর যেই তোমার দাগটা থাকে সেটাকেই মাত্রা বলা হয়। এখানেও তাই বলা হয়েছে। বাংলা বর্ণমালার স্বরবর্ণ কিংবা ব্যঞ্জন বর্ণের মাথায় সোজা দাগ থাকলেই সেটাকে মাত্রা বলে। দেখো মাত্রা তিন ধরনের আছে, পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা বা মাত্রাহীন। ঠিক আছে, এখন পূর্ণ মাত্রা, পূর্ণ মাত্রা এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এমসিকিউ পরীক্ষায় আসে। পূর্ণ মাত্রা স্বরবর্ণের হচ্ছে পূর্ণ মাত্রা কয়টি, বা স্বরবর্ণের অর্ধমাত্রা কয়টি, স্বরবর্ণে মাত্রাহীন কয়টি, অথবা এটাও আসে তোমার বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা কয়টি, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি, বা বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি। ঠিক আছে, তো এটা তোমাদেরকে বুঝতে হবে। তো যদি বলা হয় যে বাংলা বর্ণমালায় স্বরবর্ণে পূর্ণমাত্রা কয়টি, সেই ক্ষেত্রে উত্তর হবে 6টি। কিন্তু যদি বলা হয় যে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা কয়টি, সেই ক্ষেত্রে উত্তর হবে 32টি। ঠিক আছে, বাংলা বর্ণমালায় স্বরবর্ণে, বাংলা বর্ণমালায় স্বরবর্ণে পূর্ণমাত্রা আছে তোমার 6টি। সেই 6টি হচ্ছে অ, আ, ই, ই, উ এবং উ। ঠিক আছে, এবং বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণে তোমার পূর্ণমাত্রা আছে 26টি। তো ব্যঞ্জন বর্ণের 26টি এবং স্বরবর্ণের 6টি, সর্বমোট 32টি। ঠিক আছে, তো এইভাবে প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা কয়টি। বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা কয়টি যদি বলি সেক্ষেত্রে 32টি হবে। আর যদি বলি যে বাংলা বর্ণমালায় স্বরবর্ণে পূর্ণমাত্রা কয়টি, সেক্ষেত্রে 6টি হবে। এবং যদি এইটা বলি বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা কয়টি, সেই ক্ষেত্রে উত্তর হবে তোমার 26টি। তো ঠিক একই রকম যদি বলা হয় যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি, সেক্ষেত্রে উত্তর হবে 8টি। এবং যদি এটা বলা হয় বাংলা বর্ণমালায় স্বরবর্ণে অর্ধমাত্রা কয়টি, সেক্ষেত্রে উত্তর হবে 1টি, সেটি হচ্ছে শুধুমাত্র রি। শুধুমাত্র রি হচ্ছে বাংলা স্বরবর্ণে অর্ধমাত্রা। এবং যদি এটা বলা হয় বাংলা স্বরবর্ণে বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা কয়টি, সেক্ষেত্রে হবে 7টি। ঠিক আছে, কোনো ধরনের কনফিউশন রাখবে না। তারপর যদি এটা বলা হয় বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি, সেক্ষেত্রে উত্তর হবে 10টি।
কিন্তু যদি বলা হয় বাংলা বর্ণমালায় স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি, সেক্ষেত্রে উত্তর হবে 4টি। আর যদি এটা বলা হয় বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি, সেক্ষেত্রে উত্তর হবে 6টি। আশা করি এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন নেই। তারপরেও যদি থাকে কমেন্ট সেকশনে লিখবে, আমি উত্তর করার চেষ্টা করব। এর পরবর্তী স্লাইডে আসি, যেটা হচ্ছে অক্ষর বা অ্যালফাবেট। তো অক্ষর সবাই জানো, অক্ষর হলো বর্ণের সমষ্টি। সেটাকে যদি আমি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, তাহলে সংজ্ঞাটা এরকম দাঁড়ায়: কোন শব্দের উচ্চারণকালে তার যে পরিমাণ অংশ একসঙ্গে উচ্চারিত হয়, সেই পরিমাণ অংশকে আমরা বলবো অক্ষর, বা ইংলিশে যেটাকে বলে অ্যালফাবেট। অর্থাৎ এক নিঃশ্বাসে, মানে এক নিঃশ্বাসে আমরা যতটুকু উচ্চারণ করি সেটাই হচ্ছে অক্ষর। এই যে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ উচ্চারিত হয় তাকেই অক্ষর বলে। ঠিক আছে, অক্ষর কাকে বলে যদি আসে, আশা করি তোমরা লিখতে পারবে। ব্যাপারটা কিন্তু এরকম না যে তোমার বইয়ে যেরকম আছে সেরকমই লিখতে হবে। তোমার মূল জিস্ট যদি, মূল যে কথাটা সেটা যদি আমি তোমার খাতায় পাই, তাহলে আমি ফুল মার্কস দিব। ঠিক আছে, তো এক্ষেত্রে উদাহরণস্বরূপ লেখা যায় অক্ষরে তোমার। তোমার তোমার এটাকে যদি আমরা ভাঙি, তাহলে হয় কি, তো যোগ মার, তোমার। এখানে কিন্তু এক নিঃশ্বাসে যদি আমরা উচ্চারণ করতে চাই, সেক্ষেত্রে দুইটা মানে নিঃশ্বাসে দুইটা ভাঙা যায়, তো মার। ঠিক আছে, তো কে ভাঙা যায়, মার কে ভাঙা যায়, তোমার। এখানে তাহলে যদি বলি তোমার শব্দে কয়টি অক্ষর আছে, তাহলে উত্তরটা হবে তোমার শব্দে 2টি অক্ষর আছে। তো তোমাদের জন্য আমি কুইজ রেখেছি, এই যে তোমার, এই যে এরকম হচ্ছে এখানে যেরকম 2টি অক্ষর আছে, ঠিক সেরকম তোমরা যদি ক্লাস বুঝে থাকো, আশা করি এই উত্তরগুলো করতে পারবে। যেমন পানি, পানি শব্দে কয়টি অক্ষর আছে? আমি আগেই বলেছি যে আমি পার্টিসিপেটরি ক্লাস নিব, আমি শুধু বলে যাচ্ছি এরকম হবে না। তোমরা আমাকে শুনছো কিনা এবং তোমরা বুঝতে পারছো কিনা, সেই জন্য আমি মাঝে মাঝে কিছু প্রশ্ন রাখবো, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা করবে। আমি এখন কমেন্ট সেকশনটা দেখবো যে কে সবার আগে বলতে পারবে যে পানি শব্দে কয়টি অক্ষর আছে। আচ্ছা, একজন লিখেছো বাড়ির কাজ কি আলাদা খাতায় লিখতে হবে? লিখতে পারো, বাড়ির কাজ যদি আলাদা খাতায় লিখো সেটা তোমার জন্যই ভালো হবে। পরীক্ষার আগে সেটা তোমার রিভিশন করতে সেটা খুব সহজ হবে যদি তোমরা আলাদা খাতায় করো। আর তোমাদের এক্সাম কবে? আচ্ছা, পানি শব্দে কয়টি অক্ষর আছে? হ্যাঁ, এখানে একটা প্রিন্টিং, এখানে একটা টাইপ। আচ্ছা, বলো তোমরা পানি শব্দে কয়টি অক্ষর আছে? আচ্ছা, কেউ তোমরা কি আমি কি কমেন্টস দেখতে পাচ্ছি না? পানি শব্দে কয়টি অক্ষর আছে? আচ্ছা, 2টি। একজন বলেছো 2টি, রফিউর রহমান বলেছো 2টি, মাহরুমা মাহা বলেছো 2টি, জালাল উদ্দিন 2টি, ফারুক আহমেদ বলেছো 2টি, সৌরভ কুমার মল্লিক 2টি, রিফাত হাসান 2টি। হ্যাঁ, ঠিক বলেছো। জল, জল শব্দে কয়টি অক্ষর আছে? জল শব্দে কয়টি অক্ষর আছে? একটি। হ্যাঁ, মোহাম্মদ সাকিব আলম, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, জল শব্দে একটি অক্ষর আছে। হ্যাঁ, পানি শব্দে 2টি অক্ষর আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাদেরকে কমেন্টস করার জন্য এবং সঠিক উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, এখন এই যে অক্ষর যেটা সিলেবল, এটাকে আমরা কিভাবে খুব সহজেই কিন্তু আমরা ভেঙে বলতে পারি যে
কয়টা অক্ষর আছে। এক্ষেত্রে এক্ষেত্রে বাংলাকেও কিন্তু তোমার গণিতের ফর্মুলার মতো ব্যাকরণে কাজে লাগানো যায়। দেখো, পানি, পানি শব্দে তোমার হচ্ছে যদি আমরা স্বরধ্বনি বলি, যে কয়েকটা স্বরধ্বনি থাকবে সেটাই হবে তোমার অক্ষর, অথবা যেটা ইংলিশে ভাওয়েল বলে। ইংলিশে যদি দেখো ভাওয়েল যেটা সেটাই হবে তোমার অক্ষর। এই দেখো, পানিকে যদি আমরা ভাঙি আমরা কি পাই? প আকার, অর্থাৎ এখানে প আছে, আকার আছে। আকার, আকার হচ্ছে তোমার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। আ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই যে আকার, অর্থাৎ এখানে কিন্তু আ আছে। ঠিক আছে, আমি যদি ভেঙে লিখি প যোগ অ, ঠিক আছে, এখানে কিন্তু আয়ের সংক্ষিপ্ত রূপটা আছে যেটা হচ্ছে আকার। তো এটাকে যদি আমি ভেঙে লিখি প যোগ আ, আর দেখো দন্ত ন রসিকার, এটাকে যদি ভেঙে লিখি কি আছে? দন্ত ন যোগ ই, ই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই যে রসিকার। তাহলে এখানে তোমার স্বরধ্বনি কয়টা আছে? স্বরধ্বনি এখানে দেখো দুইটা আছে, আ আছে এবং ই আছে। স্বরধ্বনি যে কয়টা থাকবে সেই কয়টাই হবে তোমার অক্ষর বা সিলেবল। এই দেখো এখানে স্বরধ্বনি দুইটা আছে, তাই এখানে দুইটা অক্ষরই আছে। তো এছাড়াও যদি তুমি ইংলিশে লিখো, ইংলিশে লিখলে কি আসে? পানিকে যদি আমরা ইংলিশে স্পেলিং করতে যাই সেক্ষেত্রে আসে তোমার PANI। ঠিক আছে, ইংলিশে যদি স্পেলিং করতে যাই সেক্ষেত্রে আসে PANI। এক্ষেত্রে তোমরা সবাই জানো ভাওয়েল হচ্ছে 5টি, AEIOU। ঠিক আছে, তো এখন দেখো এ আসে এবং আই আসে, এই দুইটাই হচ্ছে তোমার ভাওয়েল। তো তুমি যদি ইংলিশে লিখো সেক্ষেত্রে ভাওয়েল যে কয়টা সেই কয়টাই হবে অক্ষর, আর যদি তুমি বাংলায় ভেঙে লেখো সেক্ষেত্রে স্বরধ্বনি যে কয়টা আসবে সেই কয়টাই হবে অক্ষর। দেখো, পানিতে দুটো স্বরধ্বনি আছে, আ এবং ই, তাই এখানে দুটো অক্ষর আছে। আর তুমি যদি ইংলিশে ভেঙে লিখো সেক্ষেত্রে ভাওয়েল থাকে দুটি, এ এবং আই, তাই এখানে দুটো অক্ষর। ঠিক একই রকম জল, যেটার সঠিক উত্তর তোমরা করতে পেরেছো। জল, জলকে যদি আমরা ভাঙি জ যোগ অ যোগ ল, ঠিক আছে, এই দেখো স্বরধ্বনি এখানে কয়টা আছে? জল, জল কিন্তু জ, জয়ের পরে কিন্তু অ আছে, আর এখানে কিন্তু জল, লয়ের পরে কিন্তু অ নেই। ঠিক আছে, লয়ের পরে একটা হসন্ত আছে, কিন্তু এখানে হসন্ত ব্যবহৃত হয়নি, কারণ আধুনিক বানানে তোমার হসন্ত ব্যবহৃত হয় না। ঠিক আছে, এটা জল, লয়ের পরে কিন্তু অ নেই, কিন্তু জয়ের পরে কিন্তু অ আছে, এই জন্য জ অ ল এসেছে। এখানে একটা মাত্র স্বরধ্বনি আছে, তাই তোমার জল শব্দে একটি মাত্র অক্ষর আছে। আর এটাকে যদি তুমি ইংলিশে ভাঙো তাহলে আসে JOL। দেখেছো, JOL। তো আমরা সবাই জানি ভাওয়েল 5টি, AEIOU। তো এই যে ও, তাহলে যদি তুমি এটা ভেঙে লিখো সেক্ষেত্রে ভাওয়েল আসে একটি, ও। তাই তোমার এই জলেও হচ্ছে তোমার একটি মাত্র অক্ষর আছে। এখন তুমি তোমার সুবিধা মতো তুমি স্বরধ্বনি দিয়েও ভাঙতে পারো, তুমি ভাওয়েল দিয়েও ভাঙতে পারো, অথবা যদি তুমি খুব এক্সপার্ট হও, যদি এক নিঃশ্বাসে উচ্চারণ করে বুঝতে পারো যে এখানে এই কয়েকটা অক্ষর আছে, সেটাও সম্ভব। তো তুমি এই যে ম্যাথের মতো ফর্মুলায় ভেঙেও তুমি বলতে পারো অক্ষর কয়টি আছে, অথবা তুমি যদি এক্সপার্ট হও, তুমি যদি উচ্চারণ করে বলতে পারো সেক্ষেত্রেও তুমি বলতে পারো। আশা করি অক্ষর নিয়ে কারো কোনো ধরনের মানে কনফিউশন থাকবে না যদি তোমরা এই ফর্মুলাটা বুঝতে পারো। তো এরপর আসি অক্ষরের শ্রেণী বিভাগ। অক্ষরের শ্রেণী বিভাগ যদি আমরা করি সেক্ষেত্রে অক্ষর দুই প্রকার, একটা হচ্ছে স্বরান্ত অক্ষর আর একটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর। দেখো, অক্ষরের যে শ্রেণী বিভাগ করেছি এই নাম থেকেই বোঝা যাচ্ছে যে স্বরান্ত অক্ষর মানে কি এবং ব্যঞ্জনান্ত অক্ষর মানে কি। ব্যঞ্জন অন্ত মানে মানে শেষে যদি ব্যঞ্জন থাকে তাহলে হচ্ছে সেটা সেটা হবে ব্যঞ্জনান্ত অক্ষর। স্বরান্ত অক্ষর স্বর যোগ অন্ত, অর্থাৎ স্বর মানে তোমার এই যে স্বরধ্বনি বুঝেছি, এবং অন্ত মানে শেষে, অর্থাৎ স্বরান্ত, শেষে স্বরধ্বনি, অর্থাৎ যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হবে সেটাকে আমরা বলবো স্বরান্ত অক্ষর। স্বরান্ত, তুমি যদি স্বরান্তটা ভেঙে লিখো তাহলেই বুঝতে পারবে যে স্বরান্ত মানে কি, এবং সেটা থেকে সংজ্ঞা লিখতে পারবে। স্বর যোগ অন্ত, অন্ত মানে শেষ এবং স্বর মানে স্বরধ্বনি, অর্থাৎ যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকেই স্বরধ্বনি বলবো আমরা। উদাহরণস্বরূপ যদি আমি বলি তুমি, তুমিতে আছে কি? তু যোগ মি, তো মি, ম যোগ ইকার,
যদি মটাকে আরো ভাঙি তাহলে আসে কি ম যোগ ইকার। তো এই ইকারটা হচ্ছে তোমার রস্যিকারের সংক্ষিপ্ত রূপ। এই যে ই, রস ই, যেটাকে তোমরা রসই বলো বা ই, এই ই এর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে তোমার এই যে ইকার। তো এই ইকারটা হচ্ছে স্বরধ্বনি। তো শেষে আমরা কি পেলাম? স্বরধ্বনি পেলাম শেষে, যার ফলে এটা হবে তোমার স্বরান্ত অক্ষর। ঠিক একই রকম পাতা, প আকার, ত আকার, ত এর পরে আকার আছে যেটা হচ্ছে তোমার আ এর সংক্ষিপ্ত রূপ আকার, তাই এটা তোমার স্বরান্ত অক্ষর। ঠিক একই রকম ব্যঞ্জনান্ত অক্ষর, দেখো উদাহরণস্বরূপ আছে কি বাতাস, বাতাস, ব আকার যোগ ত আকার স, দেখো বাতাস, এখানে হসন্ত আছে কিন্তু আধুনিক বানানে হসন্ত ব্যবহৃত হয় না, বাতাস, এই সই কিন্তু শেষ, যার ফলে শেষে কি উচ্চারিত হচ্ছে তোমার ব্যঞ্জন ধ্বনি, তাই এটা হচ্ছে তোমার ব্যঞ্জনান্ত অক্ষর, শেষে উচ্চারিত হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, তাই এটা ব্যঞ্জনান্ত অক্ষর। ঠিক একই রকম বিবরণ, শেষে আছে তোমার মূর্ধন্য, বিবরণ, বিবরণও কিন্তু না, বিবরণ, সেই জন্য শেষে কিন্তু মূর্ধন্য উচ্চারিত হলো, যেটা হচ্ছে তোমার ব্যঞ্জন ধ্বনি, সেই জন্য এটা তোমার ব্যঞ্জনান্ত অক্ষর। তোমাদের জন্য এখানে একটা কুইজ রেখেছি, দেখো লিখি কোন শ্রেণীর অক্ষর, এটা কি স্বরান্ত অক্ষর নাকি ব্যঞ্জনান্ত অক্ষর? তোমরা রিপ্লাই করো, কমেন্ট সেকশনে রিপ্লাই করো, লিখি কোন শ্রেণীর অক্ষর, লিখি, লিখি কোন শ্রেণীর অক্ষর, দেখি কে আগে উত্তর করতে পারে। লিখি, লিখি কোন শ্রেণীর অক্ষর? আমার সময় বেশি নেই, তোমরা কি আগে কমেন্টস করো, দেখতে চাই। লিখি, লিখি কোন শ্রেণীর অক্ষর, এটা কি স্বরান্ত অক্ষর নাকি ব্যঞ্জনান্ত অক্ষর? লিখি, লিখি কোন শ্রেণীর অক্ষর, স্বরান্ত অক্ষর নাকি ব্যঞ্জনান্ত অক্ষর? আমি দেখতে চাই কে সবার আগে কমেন্টস করবে, কমেন্টস উত্তর দিবে। স্বরান্ত অক্ষর, হ্যাঁ ধন্যবাদ। সৌরভ কুমার মল্লিক সবার আগে উত্তর করেছো, তোমাকে অশেষ ধন্যবাদ। রফিউর রহমান লিখেছো ব্যঞ্জন, না লিখি, দেখো লিখি যদি ভাঙি, লি যোগ খি মানে খ যোগ ইকার, ইকার আছে যেটা ই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই যে ইকার, তো হচ্ছে শেষে কিন্তু স্বরবর্ণ, স্বরধ্বনি উচ্চারিত হয়েছে, শেষে স্বরধ্বনি উচ্চারিত হয়েছে লিখি ই, তাই এটা স্বরান্ত অক্ষর। ঠিক একই রকম গাছ, গাছ কিন্তু হসন্ত আছে, গাছ, গাছও কিন্তু না, গাছ, অর্থাৎ এটা শেষে ছ উচ্চারিত হয়েছে, তাই এটা হবে তোমার ব্যঞ্জনান্ত অক্ষর। তো বর্ণের শ্রেণীবিভাগ, এখন আমরা বর্ণে আসছি। বর্ণের শ্রেণীবিভাগ যদি করি, সবাই আমরা জানি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণকে, স্বরবর্ণের সংজ্ঞা যদি দিতে চাই তাহলে এইভাবে বলতে পারি, যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে সেগুলোই স্বরবর্ণ। এবং স্বরবর্ণ 11টি, সবাই জানো, অ থেকে ও পর্যন্ত এই 11টি হচ্ছে স্বরবর্ণ। এই স্লাইডগুলো তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ তোমরা সবাই এগুলো জানো। তারপর কার বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, এই কার বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, এখানেই কিন্তু কারের সংজ্ঞাটা দেওয়া আছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকেই কার বলা হয়। অর্থাৎ স্বরধ্বনি যখন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত অবস্থায় উচ্চারিত হয় তখনই কিন্তু স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটি ব্যবহৃত হয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটা কিন্তু যখন আমরা ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত করছি তখনই কিন্তু তোমার হচ্ছে এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করতে হচ্ছে। এই দেখো রূপটি, এখানে র, র হচ্ছে তোমার র হচ্ছে তোমার ব্যঞ্জন ধ্বনি, এই র এর সাথে উ, এই যে রসু, রস উ, যেটা এই রস উ এর এই যে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়েছে উকার, এই দেখো উকার। তো এই যে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়েছে স্বরধ্বনি, এই ক্ষেত্রে তোমার সংক্ষিপ্ত রূপটি ব্যবহৃত হয়েছে, যেটিকে আমরা কার বলছি। এই যে স্বরবর্ণের এই সংক্ষিপ্ত রূপকে কার বলে। কার কয়টি আছে? কার আছে তোমার 10টি, কার আছে 10টি, স্বরবর্ণ 11টি কিন্তু কার আছে 10টি। কোন একটি শুধু কার নেই, সেটি হচ্ছে স্বরয় অ, ঠিক আছে, শুধুমাত্র অ, অ এর তোমার কার নেই, আর এছাড়া অ ছাড়া বাকি সবগুলোরই কার আছে। এই দেখো এখানে আমি দেখিয়েছি সবগুলোর কার, তোমরা সবাই জানো এখানে 10টি স্বরধ্বনি আছে, 10টি স্বরধ্বনিরই কার আছে, শুধু একটি স্বরধ্বনির কার নেই, সেটা হচ্ছে অ, বা এই যে অ, অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই বা কার নেই। কারণ হচ্ছে যে ব্যঞ্জন বর্ণের সাথে অ যুক্ত হবে সেই ব্যঞ্জন বর্ণের নিচেই হসন্ত চিহ্ন ব্যবহৃত হয়, যেমন হচ্ছে আসল, এটাকে কিন্তু আমরা আসল ল বলি না, ঠিক আছে, আসল, এখানে ল এর নিচে কিন্তু একটা হসন্ত চিহ্ন আছে, এই ল এর নিচে একটি হসন্ত চিহ্ন আছে, কিন্তু আধুনিক বানানের ক্ষেত্রে হসন্ত চিহ্নটা
ব্যবহৃত হয় না, সেই জন্য আমরা আসল বানানটাকে এভাবেই দেখি। কিন্তু এইখানে কিন্তু আসল, এখানে কিন্তু অকারটা তোমার অ এর হর্ষন্ত চিহ্নটা ব্যবহৃত হয়েছে, যার কোনো কার নেই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সময়ের একদম শেষ সময়ে চলে এসেছি। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তারপরেও যাদের যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি ক্লাস শেষে সব কমেন্টস পড়ি। আমি তোমাদেরকে কমেন্টসে পরবর্তী ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর ক্লাস বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাস পর্যন্ত আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আবার কথা হবে। আল্লাহ হাফিজ।